নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব শক্তিপদ রাজগুরুর লেখা গল্প দূর আকাশের তারা। এ পথের যেন শেষ নেই। সেই সকালে বাড়ি থেকে বের হয়েছি। দমদম এয়ারপোর্ট থেকে প্লেন ছাড়ল প্রায় দুপুর। ট্রেনের যাত্রা আর প্লেনের যাত্রা দুটোর মধ্যে অনেক পার্থক্য। ট্রেনে বসে ধীরে ধীরে প্রাকৃতিক অঞ্চলের পরিবর্তনটাকে দেখা যায়। সেই অঞ্চলের লোকজনেরা ট্রেনে ওঠানামা করে। তাদের ভাষা শুনে পরিবর্তনটা রপ্ত করা যায়। ভূপ্রাকৃতিক রূপবদলটাও সহনীয় হয়ে ওঠে। কিন্তু প্লেনে তার উপায় নেই। আকাশপথে এক দেশ থেকে অন্য দেশে চলেছে। আগে এসব পথে চলত ডাকোটা প্লেন, না হয় ফাকার। সেগুলো বেশ নিচু দিয়ে উড়ে চলত। নিচেকার বরফি কাটা জমি, ছোট বড় পুকুর, গ্রামগঞ্জ, নদীতে বিন্দুর মতো নৌকা এসব দেখা যেত কিছু কিছু। এখন জেট প্লেন বহু উঁচু দিয়ে যায়। মেঘের সীমানা পেরিয়ে উড়ে চলে দুরন্ত গতিতে। চারদিকে পেঁজা তুলোর মতো মেঘ আর রৌদ্রোজ্জ্বল নীল আকাশ। নিচের পৃথিবীর খবর এখানে পৌঁছয় না। তারপর ক্রমশ নিচের দিক থেকে নেমে আসে রানওয়ের সন্ধানে। দেখা পেতেই ডানা মেলে বিশাল পাখিটা নেমে পড়ে দৌড়বাজি শেষ করে। কলকাতার রাস্তা, ইট, কাঠ, কংক্রিটের রাজ্য থেকে এসে পড়েছি ত্রিপুরার ঘন সবুজ টিলা বাঁশবনের রাজ্যে। চারিদিকের পটভূমি এখানে বৈচিত্র্যে ভরা। সুজিত বলে, কেমন দেখছিস রে? তোদের কলকাতা থেকে অনেক সুন্দর। ভুলি, তা সত্যি, এলাম নতুন দেশে। সুজিত বলে, এবার এদেশের এখানকার মানুষকেও কাছ থেকে দেখবি। এয়ারপোর্টেই গাড়ি ছিল। এবার শহর ছাড়িয়ে আমাদের গাড়ি চলেছে ঘন শালবনের মধ্য দিয়ে, উঁচু নিচু পথ ধরে। ধুলো উড়িয়ে চলেছি আমরা। এবার শুরু হয়েছে পাহাড়ের উপত্যকায় সবুজ চা বাগান। বিকেলের পড়ন্ত সোনা হলুদ রোদ চা গাছের দুটি পাতা একটি কুড়ির ওপর ঝলমল করে। এবার উপত্যকা ছাড়িয়ে গাড়িটা উঠছে ঘন বনে ঢাকা পাহাড়ি পথে। বিকালের আলো ম্লান হয়ে আসে বনের গভীরে। ধীরে ধীরে সন্ধ্যা নামছে। যেন আদিম রহস্যময় কোনো জগতে চলেছি। এ পথের যেন শেষ নেই। মাঝে মাঝে ওই অরণ্যের কোনো টিলার মাথায় দেখা যায় আলোর মালা পরে যেন কোনো দৈত্য দাঁড়িয়ে আছে। আকাশে যেন মাথা তুলেছে সে মাটি ফুঁড়ে। সুজিত বলে, ওগুলো ন্যাচারাল গ্যাস খোঁজার বিল। ওখান থেকে মাটির অতলে পাইপলাইন গেছে গ্যাসের সন্ধানে। এখানে মাটির অতলে রয়েছে অফুরান গ্যাস। শুধুই, আর কত দূর রে? তোর খোয়াই পৌঁছতে নিজেকেই বোধহয় খুইয়ে বসব। সুজিত বলে, আর একটু সবুর কর, খোয়াই শহর আর বেশি দূরে নয়। সুজিত কলকাতার হোস্টেলে থেকে পড়ে, আমারই সহপাঠী। সেই সুবাদে আমাদের ঘনিষ্ঠতা। আমার কলকাতার বাড়িতে প্রায়ই আসে। আমার মাও ওকে স্নেহ করেন। আমাদের গ্রামের বাড়িতেও গেছে সুজিত। এবার ঠিক পুজোর ছুটির আগে সুজিত বলল, আমাদের ওখানে চল পুজোর ছুটিতে, আমাদের দেশটাও দেখে আসবি। বাড়ির লোকজন জানতেন বোধহয় আমরা আসব, তাই ওরা বেরিয়ে আসেন। বয়স্ক এক ভদ্রলোক, সৌম্যদর্শ চেহারা। সুজিত প্রণাম করে, আমিও করি। সুজিত বলে, আমার কাকাবাবু। একজন বৃদ্ধাও রয়েছেন। বয়সের ছাপ ওর সারা দেহে, তবু আগেকার রূপ যেন এখনো কিছুটা স্মৃতি হয়ে রয়ে গেছে ওর চোখে মুখে। তিনি এগিয়ে এসে আমাকে সস্নেহে বলেন, এসো ভাই, সুজিত তোমার কথা খুবই লেখে, তুমি তো সমী। প্রণাম করি তাকে। সুজিত বলে, ঠাকুমা, ও বেটা আসতে কি চায়? ধরে এনেছি,
পুজোর সময় ওনার নাকি কলকাতায় অনেক ফাংশন। গান তো গায়ে ছাই, তারই কত ডাঁট ধরে এনেছি। ওদিকে একজন মাঝবয়সী মহিলা, সুজিতের কাকিমা, আরও 2-4 জনের ভিড় জমেছে। প্রণাম আর পরিচয় পর্ব সারা হতে ঠাকুমা বললেন, এখন তো রইলে, পরে জমিয়ে কথা হবে। কোন মুলুক থেকে এসেছ? হাত মুখ ধুয়ে নাও গে, ঘরে গিয়ে চাটা খাও। ওরে বিশু, ওদের দোতলার কোণের ঘরেই থাকার ব্যবস্থা করে দে রে। সুজিত বলে, ঠাকুমা, পুজোর সময় বাড়িতে লোকজনের ভিড়, আমরা বরং বাগানের বাংলোতেই থাকব, একটু নিরিবিলিতে রেস্ট নিতে পারব। ঠাকুমা বলেন, ওই কাঠের ঘরে থাকবি? সুজিত বলে, এমন ফাইন বাংলো, দিব্যি আরামে থাকা যাবে। কাকাবাবু বলেন, বলছে যখন থাকুক ওইখানেই, সমীরের অসুবিধা হবে। আমি বলি, না না, কোনো অসুবিধা হবে না। বিশু বলে, তাই চলেন, বাড়িতে যা কিচিরমিচির। এই বাড়ির পেছনে বাগান, তার মধ্যেই বাংলোটা। কাঠের মেঝে, দেওয়াল, বিজলি, লাগোয়া বাথরুম, সব কিছুই রয়েছে। কলকাতায় এখন বেশ গরমই, কিন্তু এখানে দেখছি সন্ধ্যার পরই ঠান্ডা পড়ছে। তবু স্নান করে একটু আরামই বোধ হয়। নামেই শহর, সন্ধ্যার পর এখানে লোক চলাচল কমে যায়, আর সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে প্রায় সকলেই। আমরাও ক্লান্ত, তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সকালে কার ডাকে চমক ভাঙল। সুজিত অবশ্য আগেই উঠেছে। আমি কম্বল মুড়ি দিয়ে অঘরে ঘুমিয়েছি। চোখ মেলে দেখি দিনের আলো ঝলমল করছে, আর সেই আলো এসে পড়ছে ওর মুখে। সুগঠিত দেহ, সুন্দর ফর্সা রং, কালো ডাগর চোখের পাতায় লজ্জার আভাস। ঘরে ঢুকছে, হাতে চায়ের ট্রে, টিপট, কাপ, প্লেটে বিস্কুট। ঘুম ভাঙা চোখে সুদর্শনাকে দেখে একটু সচকিত হই। বাগানে পাখিদের কলরব চলছে। শালিক চড়ুইয়ের দলের বচসাও শুরু হয়েছে। বাতাসে তখনও মিশিয়ে আছে রাত শেষের শরৎসঙ্গিনী শিউলির মৃদু সুবাস। সুজিত বলে, আমার বোন উমা 3rd ইয়ারে পড়ে। উমা ট্রে রেখে 2 হাত জড়ো করে নমস্কার করে। সুজিত বলে, বুঝলি উমা, সমীরের খুব ডাঁট, ওনাকে মস্ত গাইয়ে। তোর গান শুনিয়ে দে তো, দেখবি ব্যাটা টেরা হয়ে যাবে। কলকাতাইয়া ফাট ও শেষ কয়রা দিতে হইব, বুঝছো সুমা? আমি বলি, সুজিত স্যার কথায় কান দেবেন না, তা আপনিও গান টান। উমা চাইল। ডাগর 2 চোখের চাহনিতে কি যেন রহস্যময়তা ফুটে ওঠে, যেন গভীর গায়ের অতলান্ত ভাব ওর চোখে। ঠোঁটে মৃদু সলজ্জ হাসির আবেশ এনে বলে, সুজিতার কথাই অমন। এখানে দূর প্রান্তে গান কি করে শিখব বলুন? এই নিন, চা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। এমনিতেই এখানে ঠান্ডা পড়ে গেছে। উমা নিজেই চা বানিয়ে দেয়। সুজিত বলে, ওটারে আর 1 কাপ চা দে। বেটা চায়ের কাঙাল, ঘটিগুলো এমনিতেই। কলকাতায় সুজিত ঘটি বাঙালের কথা বলে না। স্বভূমিতে এসে এবার স্বধর্ম পালন করতে শুরু করেছে। কাল রাতের অন্ধকারে এই শহরটাকে, আমাদের বাংলোর আশপাশটাকে দেখতে পারিনি। এখন দেখি। অনেকখানি জুড়ে বাড়ির সামনটা, ওদিকে 2 তলা বড় বাড়ি। সামনে একপাশে চণ্ডী মণ্ডপ, তাতে দুর্গামূর্তি এসে গেছে। পেছনে আম কাঁঠালের বাগান। ওদিকে একটা ঘাট বাঁধানো পুকুরও রয়েছে। বেশ সমৃদ্ধ পরিবারই। বাড়িতে সেই সমৃদ্ধি আর রুচির ছাপও রয়েছে। সুজিতের কাকা বিজিতবাবু এই অঞ্চলের খুব নামী ব্যস্ত ডাক্তার। সুজিতের বাবা আগরতলা মেডিকেল কলেজের বিএমও। এদের আদিবাস সিলেটে। দেশ ছেড়ে অনেকদিন আগেই এখানে এসেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। শহরেও ওদের সম্পত্তি কম নয়, নিজেদের বিরাট নার্সিংহোম রয়েছে। ভারতের অন্যতম সীমান্ত শহর খোয়াই। শহর বলতে যা বোঝায় সেই উগ্র আধুনিকতার ছাপ নেই।
তবে সাব ডিভিশন, কোর্ট কাচারি, কলেজ, বেশ কয়েকটা স্কুল এসব রয়েছে। একটা সিনেমা হলও রয়েছে। আর রয়েছে বেশ কিছু মিলিটারি, বিএসএফদের ঘাঁটি। ওদিকে খোয়াই নদী শহরটাকে বেড় দিয়ে বয়ে গেছে। ছোট নদী, এখন জলও কম, বালির রেখা জেঁকে আছে। ওদিকে বাংলাদেশ, ছোট একটা নিঝুম স্টেশনও দেখা যায়। আর দেখা যায় নদীর কোল ঘেঁষে এপারে ওপারে কিছু কংক্রিটের বাংকার। সেখানে অতন্ত প্রহরীর মতো পাহারা দিচ্ছে দুই দেশের জওয়ানরা। শহরটাকে ঘুরে ফিরে দেখছি। উমাই বিশুকে নিয়ে আমাদের ঘরটা পরিষ্কার করে। আমাকে দেখে শুধোয়, আমাদের শহর দেখলেন? হ্যাঁ, বেশ সুন্দর, গাছপালায় ভরা, নদীটাও সুন্দর। উমা বলে, এখন সুন্দর, বর্ষাতে রূপ দেখলে ভয় পাবেন। সুজিত বলে, বুঝলি সমী, ওই উমাও ঠিক খোয়াই নদীর মতো, কেমন শান্ত, সুন্দর, শুনশান। আর রাগলে ওর মেজাজ হয় বর্ষার খোয়াই নদীর মতো, গর্জে ফুলে ভেঙে চুরে তছনছ কইরা দেয়। উমা সোফাটা ঝাড়ছিল। ঝাড়নটা নামিয়ে হাত উঁচু করে এক পলকেই এগিয়ে আসে। যাতা কবি না দাদা, দিমু ঘা কত? সুজিত নিরাপদ দূরত্বে গিয়ে বলে, দেখছিস নমুনা? হেসে ফেলি। উমাও এবার নিজেকে সামলে নিয়ে অনুযোগে সুরে বলে, ওর কথায় কান দেবেন না। সুজিত বলে, দেবে না? এক কাপ চা পাঠা জলদি, সমীরের তেষ্টা পাইছে। উমা বলে, ওদিকে পূজা শুরু হয়ে গেছে, চা আনছি, তোরা ঝটপট স্নান করে মণ্ডপে আয়, পুজো হলে খেতে বসবি। পূজা মণ্ডপে বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা এসেছেন বন্ধুবান্ধবীরা। ঠাকুমা গরদের থান পরে বসে আছেন। সুজিতের মা কাকিমা রয়েছেন। উমাও এসেছে। স্নান সেরে একটা ঝলমলের শাড়িতে তার রূপ যেন ঝলমল করছে। ছোট ভাই বোনদের সঙ্গে সেও রয়েছে। ওদিকে সুজিতের বাবা, কাকাবাবু আরও অনেকে রয়েছে। শান্ত পরিবেশ, ঢাকের শব্দ ওঠে। মনে হল পুজোর বন্ধন যেন ভারতের এক প্রান্ত থেকে সুন্দর নির্জন আর এক প্রত্যন্ত প্রান্তকে একটি বন্ধনে বেঁধে রেখেছে। সন্ধ্যার আরতির পর এখানে বাড়ির মেয়েদের সমবেত মাতৃবন্দনার গান হয়। বাড়ির বউ, গিন্নি, মা, মেয়ে সকলেই সেই বন্দনা গানে যোগ দেন। উমাকে দেখি এখানে প্রধান ভূমিকায়। আয় গো উমা, কোলে করি। মা উমা যেন এখানে বাঙালি ঘরের এক স্নেহের দুলালি। ওই গানের সুর, ধূপের সুবাস, আরতির সুর সব মিলেমিশে একাকার হয়। কটা দিন এই দূর প্রবাসে কোন দিক দিয়ে যে কেটে গেল বুঝতেই পারিনি। এই কদিনে আমিও এদের পরিবারের একজন হয়ে গেছি। প্রতিমা নিরঞ্জন হয় নদীতে, অবশ্য হাঁটু জল। তা হোক, তবু সেখানেই শহরের সব প্রতিমা আনা হয় শোভাযাত্রা করে। কদিন আনন্দ হইচইয়ের মধ্য দিয়ে কেটে গেছে। উমাই আমাদের দেখাশোনা করেছে। এত কাজ, এত ঝামেলার মধ্যে সমানে চা, জলখাবার বয়ে এনেছে। আর অজান্তে কখন আপনি থেকে তুমিতে নেমে এসেছি, আমরা তা ভাবিনি। ধুনো নাচের আসরে এখানে নাচের পাল্লা চলে, ঢাক বাজে, আর অনেকেই সেই নাচে যোগ দেয়। সুজিতরাও মাথায় একটা ফেটটি বেঁধে ধুনো নাচ শুরু করে। আমাকেও টানবে নাচের আসরে। ওই কর্ম আমার নয়। ব্যাকুলভাবে বলি, এই ছেড়ে দে, ওসব পারি না। অনেকেই মজা দেখার জন্য বলে, নামা নামা ওরে। অসহায় আমি, ওরাও ছাড়বে না। এর মধ্যে সুজিতের সাঙ্গপাঙ্গরাও ধরেছে আমাকে। রক্ষা করে উমা। সেই বলে, ছোটদা, তুই যা করছিস কর, ওকে কেন টানছিস? তারপর সুজিত চেলাদেরই বলে, তোরা যা তো, যা। বিসর্জনের দিনও ওই বাঁচায় আমাকে সুজিতদের হাত থেকে। বলে, ওরা ভাংটাং খাবে, ওদিকে যাবেন না। চলো বিসর্জন দেখে আসি। উমাই আমাকে নিয়ে বের হয়।
তখন পথে 2-4টি প্রতিমা বের হয়েছে নিরঞ্জনের জন্য। বিকালে রোদ নামছে নদীর ধারে। ওপার বাংলার বহু মানুষও এদিন বেড়াটোপকে এদিকে আসে। আমরা দুজনে নদীর বাঁধ ধরে চলেছি। দূরে চারিদিকে বিসর্জনের ঢাকের বাজনা। আজ যেন উমার সান্নিধ্য আমার মনকেও কি এক বিচিত্র তৃপ্তিতে ভরে তোলে। উমা বলে, এই ছোট্ট শহরে হাঁপিয়ে উঠেছি। মাঝে মাঝে মনে হয় দূরে কোথাও হারিয়ে যাই। জিজ্ঞাসা করলাম, কলকাতা গেছ? একবার গেছি। এক মামা থাকেন লেক টাউনে। কদিন দারুণ কেটেছিল। বললাম, এবার কলকাতায় এলে খবর দেবে কিন্তু। উমা বলে, দেখি, কলকাতায় যেতে তো মন চায়। সেখানে কত সুযোগ। এখানে এই তো একমোটো শহরে সেসব কিছুই নেই। ওদিকে সুজিতের দলবল নিয়ে ভাঙের আয়োজন করছে, কিন্তু আসল লোকই বেপাত্তা। এদিক ওদিক খুঁজেও পায় না আমাকে। বাড়িতে উমাও নেই। এদের প্রতিমা নিরঞ্জনের সময় হয়েছে। বাড়ির বউরা বরণ করছে প্রতিমাকে। ঢাকে বিসর্জনের বাদ্যি বেজে ওঠে। এমন সময় আমাদের দুজনকে দেখে সুজিত বলে, কোথায় ছিলি? তোকে কত খুঁজেছি। উমা বলে, তোদের ভাঙের পালা শেষ হয়েছে তো? ওকে আর ওসব হাবিজাবি গেলাবি না। সুজিত এবার অবাক হয়। বলে, কি রে সুমি, বেশ কড়া একখান গার্জেন পেয়ে গেছিস দেখছি। আমি ভাব আনলাম এখন আমি নোবডি। ঠিক আছে বাবা, তুই গুড বয় হয়েই থাক, তবে এর জবাব পরে দেব। আমাকে শাসিয়ে ও এবার বিসর্জনের শোভাযাত্রা পরিচালনা করতে বন্দীদের সাথে চলে গেল। তারপর শোভাযাত্রা শুরু হলো ধুনুচি নাচ। উমা বলে, ওদের ধারে কাছেও যাবে না। উমার উপর নির্ভর করেই চলেছে নদীর ধারে। সামনে তখন ওদের ধুম নাচ চলছে। পুজোর কদিন যেন ঝড়ের মতো কেটে গেছে। এরপর বাড়িতে নেমেছে বিষণ্ণ শান্তির আভাস। আত্মীয় স্বজনরাও ফিরে গেছেন। বড় বাড়িটায় এখন উমার বাবা, মা, ঠাকুমা আর ছোট বোন। আর বাগানের বাংলোয় আমরা দুটি প্রাণী। ঠাকুমা বললেন, সুজিত, সমীকে নিয়ে এ বাড়িতে চলে আয়। বাংলোতে বসে সুজিত বেশ আরামসে সিগারেট টানে। আমিও। বাড়িতে গুরুজনেরা রয়েছেন। সুজিত বলে, ঠাকুমা, ওইখানেই বেশ আছি আমরা। ঠাকুমা বললেন, সমী কদিনের জন্য এখানে এসেছে, বাড়ির বাইরে থাকবে? সুজিত বলে, বাড়িতেই তো আছি, খাচ্ছি দাচ্ছি, নো প্রবলেম ঠাকুমা। বাগানের বাংলোতে ভালোই আছি। সেদিন খুব ভোরে ঘুম ভেঙে গেছে। সুজিত ঘুমোচ্ছে। আমি বের হই ভোরের শিশির ভেজা বাগানে। বাড়ির লোকের ঘুম তখনও ভাঙেনি। দেখি ওদিকে একটা টগর ফুলের ডাল থেকে উমা ফুল পাড়ার চেষ্টা করছে, হাতে ফুলের সাজি। ঠাকুরের পুজোর ফুল তোলে উমা। আজ ভোরে বের হয়েছে। ডালটা বেশ উঁচু, ফুলও রয়েছে অনেক। ওর হাত যায় না। হঠাৎ ফুলের ডালটাকে নুয়ে আসতে দেখে অবাক হয়ে সে চাইল। আমাকে দেখে একটু অবাক হয়। ওর শাড়িটা একটু এলোমেলো, যৌবনের রেখাগুলো সোচ্চার। অন্তর্বাসের আবরণ ভেদ করে যেন প্রকাশ পাচ্ছে। উমা শাড়িটা ঠিক করতে করতে বলে, তুমি? আমি বলি, তোমাকে দেখে এলাম। কেন, ঘুম হয়নি বুঝি? উমা হাসে। না, এখানকার ভোরটাও সুন্দর, আর তুমিও। উমা চাইল। ওর ডাগর চোখে বিস্ময়। চুপ করে গেলাম। ওর চোখে বিস্ময়ের সঙ্গে যেন নীরব একটা শাসনের ভাবও ফুটে উঠেছে। তাকে অগ্রাহ্য করা যায় না। উমা ফুলতলা শেষ করে বলে, তোমাদের চা নিয়ে আসছি। সেদিন সকালেই উমা আসে। পিছু পিছু শিবু হারমোনিয়াম নিয়ে আসে।
সুজিত দেখছে, বলে, কিরে উমা, আজ তোদের বিজয় সম্মিলনী না? উমা বলে, এখানেই রিহার্সাল দেব, আর সমিতা, তোমাকেও গাইতে হবে। সুজিত বলে, ওকে শেষে দিবি, নইলে লোকই থাকবে না। সেদিন কলকাতার ঘটিরে একটুকুন টাইট দিও, একদিন তো আগলাইয়ে রাখছিস ওরে। সন্ধ্যার রূপটা এখানে সুন্দর। চাঁদনি রাত, বাতাসে শিউলির সুবাস। ওদিকে বাগানের মধ্যে মঞ্চ করে গানের আসর বসেছে। উমা কদিন রিহার্সাল দিয়ে দিয়ে তার দলকে রপ্ত করে তুলেছে নাচে গানে। ওদের অনুষ্ঠানের পর উমা গাইছে। গানের গলাটি ওর রূপের মতোই মিষ্টি, মন মাতানো। চাঁদের আলো ছড়িয়ে পড়ছে বাগানে। উমার চোখে মুখে খুশির আবেশ। ওই বাগানের মধ্যে নিজেকে আজ উন্মুক্ত করে তুলেছে সে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। গানের সুর যেন চাঁদের হাসির মতো ছড়িয়ে পড়ে। মনের সব আধার যেন কি এক আশা স্বপ্নের ঝলকে উদ্ভাসিত হয়ে ওঠে। এ যেন অন্য এক উমা। আমাকেও গাইতে হলো। কলকাতায় বেশ কিছু অনুষ্ঠানে গান গাই, কিন্তু প্রকৃতির এই অবাধ দাক্ষিণ্যের মাঝে আর একজনের প্রতি নীরব ভালোবাসা স্পর্শে আজ আমার গানও এক ভিন্ন মাত্রা পায়। আজ আমি যেন আমার গান দিয়ে একজনকে জয় করতে চাই। তাকে জয় করার জন্য এই গান। নিজের মনের অতলের এই ব্যাকুলতাকে, চাওয়ার এই আকুলতাকে এমন নিবিড় করে অনুভব করিনি কখনো। কোথায় কলকাতা, আর কত শত মাইল দূরে দেশের শেষ সীমান্তে এক অরণ্য বেষ্টিত জনপদে এসে বহু খোঁজার পর যেন একজনকে পেয়েছি, যাকে খুঁজেছি আমার অজান্তেই এতদিন ধরে। সেই পাওয়ার খুশিতেই আমার গান আজ বর্ণময়, বৈচিত্র্যময় হয়ে ওঠে। দেখি মুগ্ধ হয়ে শুনছে উমা। কখানা গান গেয়েছি জানি না, সব কিছুরই শেষ আছে। আমার গানও শেষ হলো তুমুল করতালির মধ্য দিয়ে। ঠাকুমাও খুশি। সুজিতের কাকা বিজিতবাবু বললেন, চমৎকার গাও তো তুমি। ভোরের জন্য যেন অপেক্ষা করি। উমা এসেছে ফুল তুলতে। ও এখন জানে এ সময় আমি ওর জন্য বাগানেই থাকব। উমা বলে, সুন্দর গাও তুমি। আমি বললাম, তুমিও দারুণ গাও। আগরতলা রেডিওতে গান শুনলাম। উমা বলে, বন গায়ে শিয়াল রাজা। এখানে পড়ে থেকে কি হবে বলো? কলকাতায় না গেলে যে যত ভালো গান গাক, তার সামনে কোনো পদ নেই। আমিও স্বপ্নে দেখি উমা কলকাতায় এসেছে। তাকে আমিও কাছে পেয়েছি। বলি, তোমার মামা তো আছেন, কলকাতায় এসো না, সেখানে আমার চেনা জানা আছে, তোমারও ভালো লাগবে। দুজনে সেখানে লড়াই করব, ওপরে ওঠার, পায়ের নিচে মাটি পাবার লড়াই। তাছাড়া আমাদের বাড়িটাও তো বড়, অর্ধেকটা খালিই রয়েছে। উমা চাইল, কি ভেবে অস্ফুট কণ্ঠে বলল, তোমাদের ঘরে? উমা চোখ দুটো যেন কি স্বপ্ন, কি আশায় চকচক করে ওঠে। ও সারা মনে কি যেন উত্তেজনা। উমাকে আমার ঘরে আমন্ত্রণ জানিয়ে যেন নিজের স্পর্ধায় চমকে উঠেছি। উমাও আর দাঁড়ায়নি। তার মনেও যেন একটা ঝড় উঠেছে। কি এক দুর্বার উত্তেজনা সামলানোর জন্যই যেন চলে গেল সে। সকালে রোজই চা আনে উমা। আজ দেখি উমা নয়, শিবুই চা এনেছে। সুজিত বলে, তোর গার্জেন তো এলো না রে, কি ব্যাপার? সুজিতের ঘুম ভাঙে বেলাতে। সে বাগানে আমাদের অভিসারের কথা জানে না। শিবু বলে, ছোটদি ঠাকুমার সঙ্গে বসে আনাজ করছে। আজ বাড়িতে কালকের ফাংশনের খাওয়া হবে কি না, তাই ব্যস্ত। দুপুরে তার দেখা মেলা।
কেমন যেন গম্ভীরই, কাজে ব্যস্ত। ওদিকে খেতে বসেছি আমরা। সুজিত পাশে বসেছে। রকমারি তরকারি, মাছ কয়েক পদ। সুজিত একটা পদ দেখিয়ে বলে, ওটা খা, আমাগোর বেস্ট ডিশ। আমিও খাই। কেমন গলা গলা, পেঁয়াজ রসুনের পরিমাণও একটু বেশি, তবু খেতে খারাপ লাগে না। একটা কেমন বিদকুটে গন্ধ রয়েছে, তবে খেতে ভালোই। এবার খাওয়া হতে সুজিত বলে, কি খাইলি জানিস কোটি? ওইটারে কয় নলা শুটকি। চমকে উঠলাম। শুটকি মাছ? পচা শুটকি? জীবনে ওই জিনিসটাকে এড়িয়ে এসেছি। ওর দুর্গন্ধ এখনো নাকে লাগে, সারা শরীর গুলিয়ে ওঠে। পেটের মধ্যে যেন পাক দিচ্ছে ওই পদার্থটা। ছুটে গিয়ে বেশি নেবার হড় করে বমি করে ফেলি। ওয়াক শব্দ শুনে হাসছে সুজিত। উমা আমাকে ওইভাবে দেখে এবার কাছে এসেছে। তখন আমার অবস্থা করুণ, বমি করছি। উমাই বেসিনের ট্যাপ খুলে এবার বলে, মুখে চোখে মাথায় জল দাও। ঠাকুমা বলে, সুজিত, তোর বাঁধরামির জন্য পোলাটার কি হাল হইছে দেখ, বাচ্চার খাওয়াই হইল না। বাংলোর ঘরে এসে শুয়ে পড়েছি। এর মধ্যে ডাক্তারবাবুও ঘুরে গেছেন। উমার মাও এসেছিলেন। আমি বললাম, তেমন কিছু হয়নি, আপনাদের ব্যস্ত হতে হবে না। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কপালে কার হাতে ছোঁয়া পেয়ে দেখি বিকাল হয়ে গেছে। বিকালের ম্লান আলো পড়েছে উমার নরম মুখে। ওর হাতের কোমল স্পর্শে আমার সারা দেহ মনে কি যেন সাড়া আনে। উমা বলে, কেমন আছো? উঠে বসি। উমার হাতখানা আমার হাতে। উমার চোখে নীরব চাহনি। জানালাম, ভালো আছি। আজ সকালে কি সব বলে ফেলেছি তোমাকে, তাই কি রাগ করে চা দিতে আসনি? তখন কি যে হলো আমার, তোমাকে ওই সব বলে ফেললাম। উমা বলে, না না, কি আর এমন বলেছ? জানা নেই শোনা নেই হঠাৎ বলে বসলাম, আমার বাড়িতে আসবে কলকাতায় এলে। উমা বলে, এতদিন ওসব কথা ভাবিনি। এই দূর একটা ছোট্ট শহরে নিজের সীমাতেই নিজেকে নিয়েছিলাম। হঠাৎ তোমায় দেখে মনে হলো যেন জগৎটা অনেক বড়, বিশাল। সেখানে একা পথ চলা যায় না, একজনকে পাশে চাই। তোমাকে দেখে মনে হয়েছিল তোমার উপর নির্ভর করা যায়। আমার মনে অনেক স্বপ্ন এসে গেল, অনেক রঙিন স্বপ্ন। জানি না তা কখনো সত্যি হবে কি না। স্বপ্ন আমিও দেখি উমা, অনেক স্বপ্ন। কি দুর্বার আকর্ষণে আজ যেন আমি দিশাহীন হয়ে ওকে কাছে টেনে নিই। উমাও আমার বুকে মুখ রাখে, ওর উষ্ণ নিঃশ্বাস আমার গালে। উমা যেন আজ এক নতুন চেনা, খুব কাছের জনই হয়ে গেছে। ও আমার আপন, একান্ত আপন। বাইরে শীতের ঝরাপাতা মারিয়ে সুজিত আসছে। আমরা দুজনে আবার দূরত্বে সরে যাই। সুজিত ঘুরে ঢুকে বলে, কেমন আছিস রে? শালা শুঁটকির যে এত জোর তা আজ তোকে দেখে বুঝেছি। বাঙালরা ওই মাল এত সহজে হজম করে। দেখ বাঙালের জোর কেমন। কদিন ঘুরছি ত্রিপুরার সিপাহীজলা, শ্মশানঘর, উদয়পুর মাতাবাড়ির মন্দিরে। সঙ্গে উমাও রয়েছে। কদিন পথ চলার মাঝে আরও কাছে পেয়েছি উমাকে। ঘন অরণ্যাবৃত চলার পথে গাড়ি হেলে দুলে চলছে। দেখছি নতুন জগৎকে। উমার মাঝে যেন মুক্তির সন্ধান পেয়েছি। তারাময় আকাশ, সিপাহীজলার ঝিলে তারাগুলো দোল খায়।
বাতাসে জাগে বনমর্মর। উমার ডাগর চোখে ওই দূর তারার নীরব মিনতি। আজ মনে হয় উমাকে ছাড়া আমার জীবন বোধহয় শূন্যই থেকে যাবে। সুজিতের ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখে বাংলোর বারান্দায় আমাদের দুজনকে। সুজিত অবাক হয়। ও যেন কি একটা পরম সত্যকে হঠাৎ আবিষ্কার করেছে। উমার চোখেও সে দেখেছে এক নূতন উমার অস্তিত্ব। সে অনেক কিছু পেয়ে নতুন করে বাঁচতে চায়। উমা উঠে নিজের ঘরে চলে গেল। সুজিত বলে, রাত কত জানিস? ঘুমোবি না? প্রায় 3 সপ্তাহ কেটে গেছে। এবার কলকাতায় ফিরতে হবে। এর মধ্যে হিসাব করেছি ব্যাংকের চাকরি না হয় এমএটাতে ভালো রেজাল্ট করে নিশ্চয়ই প্রফেসরই পেয়ে যাব কোনো কলেজে। নিজের ভবিষ্যৎকে স্থির আর দৃঢ় করে ফিরে আসব। উমাকে নিজের ঘরে নিয়ে যেতে। কলকাতায় থাকবে উমা। সেখানে ওর গানের কদর দেবে মানুষ। উমাকে সুখী দেখতে চাই আমি। প্লেনের টিকিট কাটা হয়ে গেছে। এবার ফেরার পালা। যে মুক্ত মন নিয়ে এখানে এসেছিলাম সেই মন নিয়ে আর ফিরতে পারব না। তার অনেকখানি জুড়ে বয়ে নিয়ে যাব তার স্মৃতি আর নীরব ভালোবাসার উপহার। তাই ফিরে আসতে হবে আমাকে এই দূর খোয়াইয়ে। ঠাকুমা উমার মা বাবাকে প্রণাম করি। উমা রয়েছে। ঠাকুমা বললেন, আবার আসবা কিন্তু সমী। বললাম, হ্যাঁ ঠাকুমা, নিশ্চয়ই আসব। উমার চোখে জল। আজ সে যেন সত্যি নির্ভর খোঁজে আমার বুকে। সুজিত ডাক দেয়, সমী, গাড়ি এসে গেছে। কলকাতায় ফিরে ব্যাংকের পরীক্ষা, কলেজের অধ্যাপক পদের জন্য তদবির করতে ব্যস্ত হয়ে পড়ি। ওদিকে লেখালেখির কাজও চলছে। মাঝে মাঝে মনে পড়ে সেই নির্জন সবুজে উমার কথা। তার চোখের কত ব্যাকুল চাহনি। প্রথমটায় মন আকুল হয়ে উঠত। এদিকে কঠিন বাস্তব জীবনের লড়াইয়ের প্রস্তুতি। সেই স্বপ্ন আর বাস্তবের মাঝে সংঘাত চলে নিয়ত। দিন কিভাবে কখন কেটে যায় জানি না। দূর আকাশের তারার রোশনির মতো প্রজ্জ্বল উমার মুখখানাও যেন হারিয়ে যায় দিনের আলোতে। শেষমেশ প্রফেসরিটা পেয়েও গেলাম। চিঠি এসেছে। এমনই একদিনে সুজিত আসে ঝড়ের মতো। ইউনিভার্সিটি ছাড়ার পর ওর সঙ্গে দেখাটা কমে গেছে। হঠাৎ সেদিন আসে। শুধুই, খোয়াইয়ের খবর কি রে? ঠাকুমা, কাকিমা ওরা সব কেমন আছেন? উমার কথাটা বলতে পারি না। সুজিত একটা কার্ড বের করে বলে, উমার বিয়ে, তোকে কাকাবাবু ঠাকুমা বারবার করে যেতে লিখেছেন। চমকে উঠি এবার। উমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন সত্যি করার কথা ভাবছি। এমনই দিনে ওই কাঠখানা যেন আমার সব আশাকে মিথ্যে করে দিল। সুজিত চলে গেছে। টেবিলের একদিকে অধ্যাপনার চাকরির নিয়োগপত্র, অন্যদিকে পড়ে আছে উমার বিয়ের কার্ডটা। জীবনটা বোধহয় এমনি, একদিকে সে কেড়ে নেয় আর অন্যদিকে ফিরিয়ে দেয়। নদীর ভাঙনের মতো একদিক ভাঙে, অন্যদিক গড়ে। সেই ভাঙা গড়া, পাওয়া না পাওয়ার আনন্দ জ্বালাকে মেনে নিয়ে সব ভুলে মানুষ আবার বাঁচে নতুন করে, ঘর বাঁধে, জীবনের পথ পার হয়ে অসীমে হারিয়ে যায়। আমিও এসব কিছু মেনে নিয়ে দিন কাটাই। এখন সাহিত্য জগতে এসে পড়েছি, নামডাক হয়েছে। তাই লেখালেখি ছাড়াও নানা সভা সমিতিতে যেতে হয়। সেবার মালদা হয়ে গেছি এক সাহিত্য সভায়। সবার আয়োজকরা
কোনো ত্রুটি রাখেনি। মফস্বল শহরে এখনও মানুষ সাহিত্যকে ভালোবাসে, তাই বোধহয় সবাতে ভিড়ও হয়েছে দারুণ। উদ্বোধনী সঙ্গীত গাইল একটি মেয়ে, দারুণ দেখতে, চমৎকার গানও গায়। ওর গলায় যেন জাদু রয়েছে। ওর গানের পর সাহিত্য আলোচনাও জমে উঠেছিল। সন্ধ্যা শেষ হয়ে গেছে, সভা শেষ হয়েছে। সেই মেয়েটিও তখনও রয়েছে। সার্কিট হাউসে উঠেছি। সবার পর কয়েকজন স্থানীয় ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। হঠাৎ সেই মেয়েটিকে আসতে দেখে চাইলাম। মেয়েটির সঙ্গে আমারই বয়সী এক ভদ্রলোক রয়েছেন। হঠাৎ সেই মেয়েটি আমাকে প্রণাম করে। স্থানীয় লোকেরা অনেকেই তাকে চেনে। ভদ্রলোক ওখানকার নামকরা ডাক্তার। নিজেই গাড়ি নিয়ে এসেছেন আজ রাত্রে ওর বাড়িতে খাবার নিমন্ত্রণ নিয়ে। সঙ্গে ছোট মেয়েটির সঙ্গে এর মধ্যেই পরিচয় হয়ে গেছে। নাম সীমা। ও বলে, চলুন, দেরি হয়ে যাচ্ছে। সাহিত্য করতে গিয়ে আর কি হয়েছে জানি না, বন্ধু লাভ হয়েছে অনেক। পরকে বোধহয় আপন কিছুটা করতে পেরেছি, তাই যেতেই হলো ওদের সঙ্গে। সুন্দর বাগান ঘেরা বাড়ি। গাড়ি থামতে দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে গৃহকর্ত্রী। মিষ্টি হেসে বলে, চিনতে পারো? চমকে উঠলাম। স্মৃতির পাতাগুলো উল্টিয়ে যায়। মনে পড়েছে উমা। উমা, তুমি এখানে? এই তো আমার ঘর, এসো। আমার কর্তার সঙ্গে আলাপ হয়েছে? ভদ্রলোক বললেন, হ্যাঁ হ্যাঁ, সীমাই তো আমাকে নিয়ে গিয়েছিল। সুখী পরিবার। উমার বয়স হয়েছে, চেহারায় অনেক পরিবর্তন এসেছে। মেদ জমেছে সেই তনু দেহে, তবু সেই চাহনি হাসিটুকু হারায়নি। দূর অতীত থেকে যেন রাতের রজনীগন্ধা শিউলির সুরভি ভেসে আসে। ধূসর স্মৃতি ফের তাজা হয়ে ওঠে। উমাও এখনও ভোলেনি। সেই স্মৃতির হারানো জগতে ক্ষণিকের অতিথি আমি। সেদিনও ছিলাম ওর জীবনে ক্ষণিকের অতিথি, আজও। উমার মতো মেয়েরা ভালোবাসার রূপ, রস, বর্ণ, গন্ধ হয়ে ক্ষণিকের জন্য জীবনে আসে, আবার হারিয়ে যায়। তবুও তারা আছে, দূর আকাশের তারার মতো। দূর আকাশে রাতের তারারা যেমন দিনের আলোয় হারিয়ে যায়, তেমন করেই। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন শক্তিপদ রাজগুরুর লেখা গল্প দূর আকাশের তারা। গল্পটি আপনাদের কেমন লাগলো, বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।